ছিল গত সপ্তাহে গতকালকে আমরা যেটা শুরু করছিলাম যে একজন ক্লায়েন্ট আসলে প্রথমত একজন অ্যাডভোকেটকে কি কি দেখতে হবে। প্রথমত দেখতে হবে যে মামলাটার জুরিসডিকশন আছে কিনা, তারপর দেখতে হবে যে মানে এই মামলার মানে মামলার পক্ষদ্বয়ের এই একই বিষয় নিয়ে অন্য কোনো আদালতে মামলা চলমান আছে কিনা, অর্থাৎ রেস সাবজুডিস। আর তারপরে কি দেখতে হবে, রেস জুডিকেটা, যে এই একই বিষয় নিয়ে পূর্বে কোনো রায় হয়েছে কিনা বা কোনো ফাইনাল ডিগ্রি আসছে কিনা এই মামলার বিষয়ে। এই তো ছিল আমাদের কালকের আলোচনা, ঠিক আছে? সকলে অবগত আছেন? জি স্যার। ওকে। জি স্যার, এটা মনে আছে স্যার। তো jurisdiction আজকে বলতে তিনটা হ্যাঁ, জি বলেন বলেন। jurisdiction বলতে তিনটা jurisdictionই তো দেখতে হবে স্যার একজন মক্কেল আসলে। হ্যাঁ অবশ্যই, আপনি তিনটা জায়গায় দেখবেন। আপনি একটা প্রপার মামলা, আপনি একটা মামলা কোর্টে সাবমিট করলে আপনি তো প্রপার সবকিছু দেখেই সাবমিট করবেন। না দেখে যদি আপনি সাবমিট করেন তাহলে তো আপনার ক্লায়েন্ট রিজেক্ট হইতে পারে, আপনাকে বাদ দিয়ে দিতে পারে। আপনি যদি প্রপার সবকিছু না দেন তাহলে কি আপনার আদালত মামলাটা গ্রহণ করবে? জি না স্যার। তাহলে তো আপনি মামলা করার আগেই আপনার মামলা শেষ। তাহলে আপনি ক্লায়েন্টকে সাপোর্ট দিবেন কিভাবে? তাহলে আমরা কি করব, আমাদের যে এই যে নতুন ক্লায়েন্ট আসলো ওনার যে বিষয়টার আমরা দেখব কি, প্রথম জুরিসডিকশন দেখব, তারপর দেখব সাবজুডিস এবং জুডিকেটা। এরপরে কি হলো, ঠিক আছে, সবকিছু যদি আপনি ওকে পাইলেন, হ্যাঁ, আমাদের কাছে যে লোকটা আসছে ওনার নাম কিবরিয়া, উনি একজন ক্লায়েন্ট, উনি আসছে আপনার কাছে, আপনি একজন আইনজীবী। তা কিবরিয়া সাহেবের আপনি দেখলেন যে তার বিষয়টাই এই তিনটে বিষয়ের একটাও মানে সবকিছুই আপনার এখতিয়ারে আছে, মানে আপনার আদালতের এখতিয়ারে আছে। ঘটনাটা আপনার আদালতের ভিতরেই, এর আগে কোনো মামলা নাই, আগে কোনো এই বিষয়ে কোনো রায় হয় নাই, তাহলে তো আপনি মামলাটা নিতে পারেন নাকি? আপনারা নিতে পারবেন না, তাহলে মামলাটা তো তাহলে আদালতে উত্থাপনের জন্য আপনারা মানে প্রস্তুত করতে পারেন। ওকে। তো এখন আমরা দেখবো যে আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার একটা মামলার যে শুরু, একটা দেওয়ানি মামলার শুরুটা হবে আজকে। কারণ এতক্ষণ কিন্তু আপনি প্রিজুডিস দেখলেন, আপনি মামলার পূর্ববর্তী যে বিষয়গুলো আপনার দেখা দরকার সেটা দেখলেন। এখন দেখতে হবে আপনার মামলা মানে শুরু কিভাবে হয়, সূচনা মানে ভিত্তি। তো ইনস্টিটিউশন অফ সুট অ্যান্ড কজ অফ অ্যাকশন, আমরা এই দুইটা বিষয় নিয়ে এই পেটে আলোচনা করব আমাদের প্রথম 30 মিনিটসে। তারপরে আমরা এরপরের যে ধাপ আছে সেটা দেখবো। তবে দেওয়ানি মামলায় আইনগত সূচনা ও তার ভিত্তি এই সিভিল প্রসিডিউর কোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ধারণা, যা ছাড়া পরবর্তী আপনি কোনো টপিক কিন্তু বুঝবেন না, ঠিক আছে, বোঝা সম্ভব নয়। তো আমাদের এখান থেকে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে মামলার সূচনা। প্রথমত আমরা দেখি যে মামলার সূচনা কি, একটি দেওয়ানি মামলার আইনগতভাবে কিভাবে শুরু হয়। ওকে, এর ব্যাখ্যা করতে পারাটা হচ্ছে মামলার সূচনা। তারপর হচ্ছে আমরা দেখবো কজ অফ অ্যাকশন। কজ অফ অ্যাকশন এর অর্থ অপরিহার্য উপাদান সমূহ শনাক্ত করতে পারা। কিভাবে আপনি অপরিহার্য উপাদানগুলো শনাক্ত করবেন আমরা দেখব। পারস্পরিক একটা সম্পর্ক, ইনস্টিটিউশন অফ সুট অর কজ অফ অ্যাকশনের মধ্যে গভীর একটা সংযোগ, এটা বুঝতে হবে। তো আমরা প্রথমে দেখি যে ইনস্টিটিউশন অফ সুট, মামলাটা আসলে কিভাবে শুরু হয়। একটা দেওয়ানি মামলা শুরুটা হয় কিভাবে আমরা জানি যদিও অনেকে, তারপরও আমরা আবার একটু দেখি। দেওয়ানি প্রকৃতির অধিকার লঙ্ঘনের প্রতিকার চেয়ে বাদী কর্তৃক আদালতে আর্জি দাখিলের মাধ্যমে মামলার শুরুর প্রক্রিয়াটা শুরু হয়। ঠিক আছে, একটা দেওয়ানি প্রকৃতির যে অধিকার থাকবে মানুষের, সেই অধিকার যদি কখনো লঙ্ঘন হয়, সেই অধিকার যদি খর্ব করা হয়, তখন ওই যে বাদী যার অধিকার খর্ব হইল ওনার দ্বারা যে আদালতে যে আর্জি দাখিলের মাধ্যমে শুরু হয়। তাহলে আমরা কি জানলাম, একটা দেওয়ানি মামলা শুরু হয় আর্জি দাখিলের মাধ্যমে। ওকে, সকলে ক্লিয়ার? মৌখিক অভিযোগে কিন্তু কোনো দেওয়ানি মামলা হবে না, ফৌজদারির বিষয় ভিন্ন, কিন্তু দেওয়ানি মামলা আপনার আর্জি দাখিলের মাধ্যমে হইতে হবে। এই বিষয়টা কিন্তু আপনার জানতে হবে এবং এটা মনে রাখতে হবে, শুধু জানার বিষয় না। আর মামলার সূচনা বিন্দু এখান থেকেই, সকল পরবর্তী প্রক্রিয়া কিন্তু এখান থেকেই শুরু হয়। এটা আছে কোথায়, আমরা তাহলে দেখি যে এই যে আমাদের দেওয়ানি মামলাটা আপনি শুরু করবেন কোথা থেকে। এটা হচ্ছে আমাদের সিভিল প্রসিডিউর কোড 1908 এর সেকশন 26,
হ্যাঁ, সেকশন স্যার 26 লেখাটা একটু বড় করলে স্যার দেখা যেত স্যার। লেখা জি স্যার, একটু বড় করলে স্যার দেখা লেখা আমি যেত। বলে যাচ্ছি আপনারা, তারপরে ওই বড় করলে তো আমি এবার দেখি না, সমস্যা তো এইখানে, আমি তো আমার তো সব তো আর হ্যাঁ মুখস্থ স্যার। না। হ্যাঁ, আহ, আচ্ছা যাই হোক, আপনারা তো আমি বলে যাচ্ছি দেখেন, আবার পরবর্তীতে আপনাদের নোট দিয়ে দিচ্ছি, সমস্যা নাই তো, নোটে সবকিছুই আছে, এভরিথিং। হ্যাঁ, তো আমরা যদি স্যার দেখি যে দেওয়ানি মামলায় পাবলিক হ্যাঁ, পাবলিক সাক্ষী থাকে না স্যার দেওয়ানি মামলায়। দেওয়ানি দেওয়ানি মামলায় স্যার পাবলিক সাক্ষী থাকে না। পাবলিক সাক্ষী, যেমন ফৌজদারি মামলায় যেরকম পাবলিক সাক্ষী থাকে, দেওয়ানি মামলায় কি কোনো পাবলিক সাক্ষী থাকে না? দেওয়ানি মামলায় আপনার শুনেন, আপনি পড়ছেন না ডকুমেন্টারি অ্যান্ড ওরাল এভিডেন্স, যদি ডকুমেন্টারি বা সেকেন্ডারি এভিডেন্সের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে প্রয়োজন হয়, সেক্ষেত্রে ওরাল এভিডেন্স দিতে পারবেন, কিন্তু এমনি তো ওরাল এভিডেন্স আপনার ডকুমেন্টারি কোনো বিষয়ে আপনি ওরাল, ভিতরের কোনো বিষয়ে ওরাল এভিডেন্স দিতে পারবেন না, মানে আপনার কোনো ডকুমেন্টসে লিখিত কোনো বিষয়ে আপনি ওরাল এভিডেন্স গ্রহণযোগ্য না, কিন্তু ওই ওই ডকুমেন্টটা সম্পর্কে যদি কোনো কিছু বলার থাকে সেক্ষেত্রে ওরাল এভিডেন্স দিতে পারবেন। সেম আপনার যদি ডিজিটাল কোনো বিষয় হয়, হোয়াটসঅ্যাপ বা আপনার মেসেঞ্জার বা কোনো মেসেজ, সে বিষয়ে আপনি ভিতরের মানে ওই 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 যে আপনার ইটা, ওটাকে কি বলে, লেখাটার বিষয়ে আপনি কিছু বলতে পারবেন না, তবে ওই ওই হোয়াটসঅ্যাপটা সত্য কি না বা ওই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেইটার বিষয়ে আপনি ওরাল এভিডেন্স দিতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি, জি স্যার বুঝতে পারছি। মৌখিক সাক্ষ্য দেওয়া যায় না এমনটা না, মৌখিক সাক্ষ্য তো অবশ্যই দেওয়া যায়, সব উভয় ক্ষেত্রেই, দেওয়ানি এবং ফৌজদারি, কিন্তু আপনার যদি কোনো মানে লিখিত কোনো বিষয় থাকে ওই ওই বিষয়ের উপরে আপনি দিতে পারবেন না, কারণ লিখিত সবসময় লিখিত বিষয়টাকে আপনি মানে আদালত আপনাকে বেশি প্রায়োরিটি দেয়। ওকে, তো জি স্যার। আমরা সেকশন 26, আমরা এটা তো সবাই মোটামুটি জানি যে সিপিসির সেকশন 26-এ আছে ইনস্টিটিউশন অফ সুট, এখান থেকেই কিন্তু মামলার ভিত্তিটা শুরু হয়। তো এখানে আমরা যদি বেয়ার অ্যাক্টের ভাষা দেখি, এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড বাই দ্য প্রেজেন্টেশন অফ এ প্লেন্ট অর ইন সাচ আদার ম্যানার অ্যাজ মে বি প্রেসক্রাইবড, অর্থাৎ প্রত্যেকটা মামলা দাখিল করতে হবে আরজির মাধ্যমে, এই কথাটাই বলছে সেকশন 26, এবং 26-এর 2 কি বলছে, আরজির যে তথ্যাদি সেটা হলফনামার দ্বারা সমর্থিত হতে হবে। এখন এর ব্যতিক্রম যদি আপনি দেখেন, আইনে বিভিন্ন পদ্ধতি নির্ধারিত থাকলে তা অনুসরণযোগ্য, যদি ব্যতিক্রম কোনো জায়গায় থাকে তবে জেনারেল রুল হচ্ছে এইটা। হ্যাঁ, যেমন আপনি যদি দেখেন যে সামারি সুট বা অন্য কোনো বিষয়ে ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু এমনি প্রত্যেকটা দেওয়ানি মামলা আপনার হইতে হবে আরজি দাখিলের মাধ্যমে। ওকে, এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড বাই দ্য প্রেজেন্টেশন অফ এ প্লেন্ট, অর্থাৎ আপনার আরজি দাখিলের মাধ্যমে আপনাকে দেওয়ানি মামলার সূচনা করতে হবে, শুরু করতে হবে, দাখিল করতে হবে। তো আমরা যদি দেখি যে অর্ডার, আমাদের সিপিসির অর্ডার 6 রুল 1 কি আছে, প্লেডিংস, প্লেডিংস আছে না অর্ডার 6-এ, জানেন? তো ওখানে প্লেডিংস কি, লিখিত জবাব এবং আরজি দুটোই কিন্তু প্লেডিংস, তাই না? যখন আপনি আরজিটা সেরেস্তাদার বা বলেন যা বেঞ্চ অফিসার বলেন তার কাছে যখন দাখিল করলেন, তখন ওটা আর আপনার আরজি থাকলো না, তখন ওটা কি হয়ে গেল, প্লেডিংস হয়ে গেল। সো এই কথাটাই এখানে বলছে যে অর্ডার 6 রুল 1, আরজি দাখিল ও মামলার সূচনা, আপনি আরজিটা লিখলেন আপনার ক্লায়েন্টের কাছ থেকে, আমাদের যে ক্লায়েন্ট কিবরিয়া, আপনি তো একজন অ্যাডভোকেট, আপনার কাছে একজন ক্লায়েন্ট আসছে, ওনার নাম কিবরিয়া, তো উনি আসার পরে আপনি প্রথমত তার জুরিসডিকশন দেখলেন, রেজ জুডিকাটা, সাবজুডিস সব দেখার পরে আপনি আরজিটা লিখলেন, তার প্রবলেম সবকিছু সুন্দরভাবে লিখলেন, লেখার পরে আপনি কি করলেন, আরজিটা প্রস্তুত করলেন, প্রস্তুত করার পরেই আপনি যখন বেঞ্চ অফিসারের কাছে দাখিল করলেন এবং যখন রেজিস্ট্রি সম্পন্ন হলো, তখন ওটার আরজি থাকলো না, ওটা হয়ে গেল প্লেডিংস। ওকে, এই এটুক পর্যন্ত সবাই ক্লিয়ার? থ্যাংক ইউ। তো এখানে বলছে যে, এখানে আপনারা তো দেখতে পাচ্ছেন যে 3টে বিষয় দেখাইছে, যে আরজি প্রস্তুত থেকে বেঞ্চ অফিসারের কাছে গেল, হ্যাঁ, সেখান থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন হলো, ঠিক আছে, আরজি আদালতের নির্দিষ্ট কর্মকর্তা বেঞ্চ অফিসারের নিকট দাখিল করতে হয়, এবং অর্ডার 6 ও
অর্ডার 7 অনুযায়ী প্রস্তুত হতে হয়। রেজিস্ট্রি সম্পন্ন হলেই মামলা ইনস্টিটিউটেড বলে গণ্য হবে। এখান থেকেই তামাদির সময় কিন্তু গণনা শুরু হবে। যখন আপনি বেঞ্চ অফিসারের কাছে দিবেন তখন থেকেই আপনার কিন্তু তামাদির ক্ষেত্রে তামাদির গণনা শুরু হবে। ওকে, বা আপনি যে পূর্বের যে তামাদির মেয়াদটা ওইখান পর্যন্ত শেষ হবে। ঠিক আছে, যে একটা মামলা যখন আপনি সাবমিট করবেন। এটুকু বোঝা যাচ্ছে? বুঝতে কোনো সমস্যা হলে বলবেন, আমরা প্রয়োজনে আরো 5 মিনিট নেব, এখানে সমস্যা নেই। তারপর আপনার, আমি চাই যে আপনার বুঝতে হবে কিন্তু। জি বলেন, কোনো সমস্যা? ছোট লেখাগুলো দেখতে একটু অসুবিধা আর কি, বড় লেখাগুলো ঠিক আছে। কি এই স্লাইড দেখতে সমস্যা? আর স্লাইডের ছোট লেখাগুলো, মানে আপনি যখন স্লাইড করবেন স্যার, হুম, তাহলে আপনার লেখাগুলোকে আর একটু বড় করে করতে লাগবে আর কি। হ্যাঁ, এখন ঠিক আছে, ছোট লেখাগুলো দেখতে সমস্যা হয়। এখন দেখতেছি অবশ্য। আর প্রস্তুত, তারপরে বেঞ্চ অফিসারের নিকট দাখিল, তারপরে রেজিস্ট্রি সম্পন্ন। তো স্যার, জি বলেন। স্যার ওই যে আপনি যে বললেন যে আর্জি দাখিলের পরে পরে এর নাম প্লিডিংস হয়ে যাবে, কখন স্যার বুঝলাম না জিনিসটা। আপনি যখন একটা আর্জি প্রস্তুত করলেন, প্রস্তুত করার পর কি করবেন? আপনি আপনার স্বাক্ষর, তারপরে হচ্ছে আপনার ক্লায়েন্টের স্বাক্ষর, সবকিছু দিয়ে তো আপনি রেডি করলেন। রেডি করার পর আপনি কার কাছে জমা দেন? কোর্টে জমা দেন না? কোর্টে কি আপনার আপনি তো আর বিচারকের কাছে জমা দেন না, আপনি দেন কোর্টের অফিসারের কাছে থাকে ওখানে। এটা নেওয়ার মতো যার এখতিয়ার আছে, ওই দেওয়ার পর যখন দেন, দেওয়ার পরে ওটার এই আপনার আর্জি থাকে না, ওটা হয়ে যায় প্লেডিংস তখন। ওকে, ও আচ্ছা স্যার, জি জি স্যার, জি থ্যাংক ইউ স্যার। এবং তারপরে তারা কি করে? আপনাকে একটা কেস নাম্বার দেয়। আপনি তো নাম্বার কেসের দেন না, আপনি তো কেসের নাম্বার জায়গাটা ফাঁকা রাখেন না? আপনি তো আর কেস নাম্বার দিতে পারেন না। নাম্বার কারা দেয়? অফিস থেকে দেয়, ওটা রেজিস্ট্রেশন করে দেয় তারপরে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। জি স্যার, জি তা এ পর্যন্ত তো সবাই বুঝছেন। জি হ্যাঁ স্যার। জি স্যার। এরপরে আমরা দেখি যে কজ অফ অ্যাকশনটা কি। আমাদের দেওয়ানি মামলার একটা মানে কি বলবো, যে আপনি যে একটা সমস্যার যেখান থেকে উৎপত্তিটা হয়, কজ অফ অ্যাকশন এর আমরা একটু দেখি যে কজ অফ অ্যাকশনটা আসলে কি, এর অর্থ এবং সংজ্ঞাটা দেখি। হ্যাঁ, তা কজ অফ অ্যাকশন বলতে আপনার বান্ডেল অফ ফ্যাক্টস, যা বাদীকে প্রমাণ করতে হয় প্রতিকার পাওয়ার জন্য। বান্ডেল অফ ফ্যাক্টস যা একজন বাদীকে প্রমাণ করতে হয় প্রতিকার পাওয়ার জন্য। কি প্রতিকার? এই দেওয়ানি আদালতে আসে কিসের জন্য? প্রতিকারের জন্য। তাই তার বান্ডেল অফ ফ্যাক্টস, কিছু ফ্যাক্টস তাকে দেখাইতে হয়, কিছু ঘটনা তাকে দেখাইতে হয়। সিপিসিতে সরাসরি সংজ্ঞায়িত নাই এই ঘটনা, এই কজ অফ অ্যাকশন সরাসরি সংজ্ঞায়িত নাই সিপিসিতে। হ্যাঁ, বিচারিকভাবে এটা বিকশিত একটা ধারণা আমাদের। আর এর আইনগত ভিত্তি হচ্ছে অর্ডার 7 রুল 1 এর ইতে আছে যে আরজিতে কজ অফ অ্যাকশন ও তা কবে থেকে উদ্ভূত হলো, হ্যাঁ, কবে থেকে উদ্ভব হলো তা উল্লেখ আবশ্যক। কজ অফ অ্যাকশনটা আপনার আরজিতে কিন্তু উল্লেখ করতে হবে যে এত তারিখ থেকে, এত সময় থেকে বা এত তারিখ থেকে আমার এই ঘটনা, মানে কজ অফ অ্যাকশন শুরু হয়েছে। যখন আপনি ধরেন একজনের সাথে, যদি একটু উদাহরণ দেই, আপনি ধরেন একজনের সাথে একটা চুক্তি করলেন, চুক্তি করার পর কি হইলো? ওনার সাথে আপনার টাইম ছিল 2 মাস। তো 2 মাস পরে আপনি যেই টাকা চাইলেন, উনি আপনাকে যদি টাকা না দেয়, এই 2 মাসের ভিতরে তার আপনি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবেন না। কিন্তু 2 মাস যখন শেষ হবে তখন আপনার কজ অফ অ্যাকশন অ্যারাইজ হইল। বুঝতে পারছেন মানে কজ অফ অ্যাকশন বিষয়টা কি? মানে আপনার যে প্রতিকার পাওয়ার মতো একটা ঘটনা যখন অ্যারাইজ হবে। তো কজ অফ অ্যাকশনটা কিন্তু আপনার বুঝতে হবে। এটা কিন্তু মানে আপনি মনে করেন না যে এটা পরীক্ষার জন্য জরুরি না, এটা কিন্তু আপনার পড়ার জন্য যথেষ্ট জরুরি। কজ অফ অ্যাকশন, ইনস্টিটিউশন অফ সুট, এগুলো কিন্তু আপনার লাগবে এবং পরীক্ষায় এগুলা থেকেই আপনার প্রশ্ন কিন্তু আসবে। এবং এর জন্য আপনি একটু ভালো করে দেখবেন এই সেকশনগুলো এবং এই যে রুল, এই ধারাগুলো কিন্তু মনে রাখতে হবে। যে 26 নম্বর ধারা, তারপরে আপনার আরেকটা ধারা আছে 24 নম্বর ধারা আছে আপনার মামলা ট্রান্সফার, সিভিল মামলা ট্রান্সফারের। হ্যাঁ, তারপর আমরা 20 পর্যন্ত তো অলরেডি জেনেছি যে আমাদের জুরিসডিকশন। তারপরে আপনার 21 হচ্ছে জুরিসডিকশন বিষয়ে আপনি যদি মানে কোনো অভিযোগ থাকে সেটা আপনাকে খুব দ্রুতই দিতে হবে, পরবর্তীতে আপনি আপত্তি করলে হবে না আপিলের ক্ষেত্রে গিয়ে।
এইসব বিষয় আছে 21 নম্বরে, ওটা আপনার রিটেনের জন্য প্রয়োজন নাই, রিটেনের জন্য 20 পর্যন্ত প্রয়োজন। হ্যাঁ, তারপরে আমাদের 26 দেখলাম। এখন আমরা দেখলাম কি রুল 7, সরি অর্ডার 7 রুল 1। তো কজ অফ অ্যাকশন এর অপরিহার্য উপাদানগুলো আমরা দেখি যে কজ অফ অ্যাকশনের উপাদানগুলো কি। কজ অফ অ্যাকশনে আপনার 3টে উপাদান আছে। একটা হচ্ছে বাদীর বিদ্যমান আইনগত অধিকার, মানে কি বাদীর লিগ্যাল রাইট থাকতে হবে। তারপরে হচ্ছে ভায়োলেশন হইতে হবে, মানে বিবাদী কর্তৃক অধিকার লঙ্ঘন বা হুমকি। এটা তো বুঝেন যে লঙ্ঘন বা হুমকি, অর্থাৎ হয়তো আপনাকে হুমকি দিছে অথবা সরাসরি আপনার সাথে কোনো মানে আপনার অধিকার নষ্ট করছে, ঠিক আছে। উভয় উপাদান একত্রে মামলা দায়েরের জন্য যথেষ্ট তথ্য গঠন করে। এর কোনো একটি মানে অনুপস্থিত থাকলে কিন্তু আপনি মামলা করতে পারবেন না, তখন আরজি খারিজ হবে, ঠিক আছে। এবার বুঝছেন কজ অফ অ্যাকশনের প্রয়োজনীয়তাটা কেন? জি স্যার। আচ্ছা, যদি না বুঝেন আবার বলবেন, আমি তাহলে অন্যভাবে উদাহরণ দিয়ে একটু দেখাবো আরো সহজভাবে প্রয়োজনে। হ্যাঁ, এখন খারিজের ঝুঁকিটা কি একটু দেখি। কোনো একটি উপাদান অনুপস্থিত থাকলে, যদি কোনো একটা উপাদান অনুপস্থিত থাকে, এই যে 2টা উপাদান দেখলাম, হ্যাঁ, উভয় উপাদানই কিন্তু একত্রিত মামলার জন্য যথেষ্ট তথ্য গঠন করে। এই 2টার একটা উপাদান যদি আপনার অনুপস্থিত থাকে, তাহলে অর্ডার 7 রুল 11 অনুযায়ী আপনার আরজি কিন্তু খারিজ হবে। আপনি যদি আপনার ক্লায়েন্টকে, এই যে কিবরিয়া সাহেব যে আসলো আপনার কাছে, ওনাকে যদি আপনি এই বিষয়ে মানে যদি আপনি এই 2টার একটাও কজ অফ অ্যাকশন এবং বিবাদীর যে অধিকার খর্ব হয়েছে বা তাকে হুমকি দিছে, এই 2টা বিষয় কিন্তু আপনার উল্লেখ করতে হবে আরজিতে। এর যদি একটা উল্লেখ না করেন, সেক্ষেত্রে কিন্তু মামলা খারিজ হবে। তাহলে কিন্তু আপনি মানে তাকে আর কোনো প্রতিকার দিতে পারলেন না, পরবর্তীতে আবার মামলা ক্লাস হবে। আমি আজকে বলে দেবো লাস্ট শেষের দিকে। হ্যাঁ, এখন হচ্ছে কজ অফ অ্যাকশন কখন উদ্ভূত হয়। হ্যাঁ, আপনার কজ অফ অ্যাকশনটা কখন অ্যারাইজ হবে এটা আমরা দেখি একটু। হোয়েন ডাজ ইট অ্যারাইজ, কখন এটা অ্যারাইজ হবে? তো সূচনা মুহূর্ত, যে মুহূর্তে অধিকার লঙ্ঘন সংগঠিত হয়, সেই মুহূর্ত থেকেই কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়। মানে বুঝতে পারছেন, যখন আপনার অধিকারটা লঙ্ঘন হবে, লঙ্ঘন মানে সংগঠিত হবে, লঙ্ঘন হইতে হবে এমন না, যে লঙ্ঘন যখন শুরু হবে তখন থেকেই আপনার কজ অফ অ্যাকশন অ্যারাইজ হবে, কজ অফ অ্যাকশন আসবে। ওকে, এখানে একটা উদাহরণ দেই। চুক্তির নির্ধারিত তারিখে অর্থ পরিশোধ না করলে সেই তারিখ থেকেই কজ অফ অ্যাকশন শুরু হলো। আপনি চুক্তির একটা নির্ধারিত তারিখ থাকে না, সেই তারিখকে যদি অর্থ পরিশোধ না করে, তখন থেকেই আপনার কজ অফ অ্যাকশন অ্যারাইজ হবে। আর তামাদির ভিত্তি, এই তারিখই তামাদি আইনের মেয়াদ গণনার সূচনা বিন্দু। তামাদি আইনেও কিন্তু এই তারিখটাই গণনা করে যে কজ অফ অ্যাকশন যেদিনকে অ্যারাইজ হবে সেদিনকে থেকে আপনার তামাদি শুরু হবে। যেমন আপনার অনেক সময় প্রশ্ন আসে যে কজ অফ অ্যাকশন কবে থেকে অ্যারাইজ হবে, কবে থেকে শুরু হয়, এইসব বিষয়ে কিন্তু আপনার অনেক সময় প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে আপনি মনে রাখবেন যেদিনকে থেকে আপনার কি হবে, যে মুহূর্তে আপনার অধিকার লঙ্ঘন হবে, লঙ্ঘন সংগঠিত হবে, সেই মুহূর্ত থেকেই আপনার কজ অফ অ্যাকশন অ্যারাইজ হবে। তারপর আমরা দেখি যে কজ অফ অ্যাকশনের গুরুত্ব কেন, এই সিপিসিতে কজ অফ অ্যাকশনের এত গুরুত্ব কেন, আমি যে বললাম যে খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা দেখি এখতিয়ার নির্ধারণের ক্ষেত্রে এটার গুরুত্বটা হচ্ছে এখতিয়ার নির্ধারণের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে তামাদি গণনার ক্ষেত্রে, আর একটা হচ্ছে আরজির বৈধতার ক্ষেত্রে। এই 3টে ক্ষেত্রে কজ অফ অ্যাকশনের গুরুত্ব কিরকম। সেকশন 20 সিপিসি, যেখানে কজ অফ অ্যাকশন উদ্ভব হয় সেখানেও মামলা করা যায়। আমাদের সেকশন 20-তে কি বলছে, যে যখন আপনার 18, 16, 17, 15, 16, 17, 18, 19, 22 তার সেখানে কি বলছে যে কজ অফ অ্যাকশন যেখানে অ্যারাইজ হবে সেখানে করা যাবে, এবং একাধিক যদি বাদী থাকে তাদের যে কোনো এক জায়গায় করা যাবে। তো এইখানে সেটা বলছে যে কজ অফ অ্যাকশন অ্যারাইজের একটা মানে প্রয়োজনীয়তা কিন্তু ওখানে আছে। তারপর হচ্ছে তামাদি গণনার ক্ষেত্রে, তামাদির মেয়াদ গণনার ভিত্তি হচ্ছে সঠিক তারিখ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে কজ অফ অ্যাকশন। আর
আরজির বৈধতা, অর্থাৎ আরজির বৈধতার ক্ষেত্রে কজ অফ অ্যাকশন আছে। ওই যে 4টা কারণ আপনি বলছিলেন, তার একটা কারণ আছে কজ অফ অ্যাকশন। ওকে, আর এই হচ্ছে আমাদের ডিকোড, যে আমাদের প্রথম পার্টটা। এখানে আমরা আজকে এই প্রথম পার্টে আমরা দেখলাম ইনস্টিটিউশন অফ সুট, সেকশন 26 প্লাস অর্ডার 6 রুল 1, আরজি দাখিল ও রেজিস্ট্রি, এই বিষয়ে আমরা জানলাম না। আর কি জানলাম? কজ অফ অ্যাকশন, অধিকারটা ভায়োলেশন হইতে হবে, তাহলে অর্ডার 7 রুল 1-এ কজ অফ অ্যাকশন পেলাম। জি, কিছু বলছেন? স্যার ভায়োলেশন অর্থ কি স্যার? ভায়োলেশন অর্থ কি স্যার? ভায়োলেশন অর্থ বুঝেন না? যে আপনার যখন অধিকারটা খর্ব করে কেউ, আপনি একটা জায়গা দিয়ে যাচ্ছেন, বা আপনার একটা জায়গা যখন ওইটাকে খর্ব করা হয়, আমরা তো আগেই বললাম যে রাইট অর ভায়োলেশন, অর্থাৎ বাদীর একটা রাইট থাকতে হবে। যিনি বাদী, ওনার একটা ক্ষতি হইতে, মানে ওনাকে কেউ হুমকি দিবে অথবা সে কাজটা করবে, এই দুইটাই হচ্ছে কজ অফ অ্যাকশন। আপনার বাদীর একটা অধিকার থাকতে হবে, আর সেটা ভায়োলেশন হইতে হবে, তাহলে আপনার কজ অফ অ্যাকশন অ্যারাইজ হবে। এবং এটা আর কজ অফ অ্যাকশন ছাড়া বৈধ ইনস্টিটিউশন সম্ভব নয়। আপনার কজ অফ অ্যাকশন না থাকলে সেখানে কিন্তু আপনি মামলা করতে পারবেন না। তো এই ছিল আমাদের প্রথম ডিকোড পার্ট 1। আমরা পরবর্তী 5 মিনিট বিরতি নিব, তারপরে আমরা দেখবো যে আমাদের দ্বিতীয় পার্টে আসলে কি আছে। হ্যাঁ, আমরা দ্বিতীয় পার্টে আমরা আলাপ করব হচ্ছে আপনার প্লেস অফ সুইং, কোন জায়গায় আপনি মামলাটা করবেন, অ্যান্ড রিটার্ন অফ প্লেন্ট, এবং মামলা করার পর কিভাবে আপনার মামলাটা রিটার্ন আসে, কেন আসে, মানে কেন রিটার্ন আসে মামলাটা, এই বিষয়ে তো আপনার জানতে হবে। না জানলে আপনি ক্লায়েন্টকে সাপোর্ট দিবেন কিভাবে? সো আমরা দেখি যে এই মামলাটা কোন জায়গায় প্লেস হবে, এবং আপনি কিভাবে প্লেস হবে, আর কোথায় আপনি কিভাবে আপনার মামলাটা ফেরত আসে যদি আপনি প্রপার সবকিছু ইউজ না করেন। ঠিক আছে, যে নিয়ম আছে। তো এটা আমরা দ্বিতীয় পার্টে জানবো। তো এখনকার মতো আমরা 5 মিনিট বিদায় নেব। আপনাদের যদি এই বিষয়ে আরো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন।